আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এস এস ইজি এডুকেশন। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা আজকে টটের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট পড়ব, আর সেটি হচ্ছে ড্যামেজ। তো আমরা জানি যে টটের ক্ষেত্রে ড্যামেজ হতেই হবে। আর আজকের বিষয়টি হচ্ছে যে টটের ক্ষেত্রে যে ড্যামেজটি হয় সেই ড্যামেজটি আসলে কী রকম, আর ড্যামেজ হলে আমরা কিভাবে নির্ধারণ করব টর্ট আইনে যে এটি ড্যামেজ। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে damages awarded in respect of a tort. The general aim of an award of damages in tort is to put the injured party in the same position as they would have been in if the tort had not occurred. Damages in tort aim to restore the claimant to their pre-incident position. এর অর্থ হচ্ছে যে টর্টের জন্য আসলে যে ড্যামেজ হয় সেখানে অ্যাওয়ার্ডেড মানে অর্থাৎ তাকে কম্পেনসেশন দেওয়া হয়, এবং এমনভাবে সেই কম্পেনসেশন বা তার পক্ষে রায়টা দেওয়া হয় যাতে পূর্বে কোনো টর্টিয়াস অ্যাক্টিভিটিস ঘটেনি এমনভাবে। কিন্তু কন্ট্রাক্টের ক্ষেত্রে কি হয় বলা হচ্ছে, ইন কন্ট্রাক্ট অন দ্য আদার হ্যান্ড এইম অফ ড্যামেজেস অ্যাওয়ার্ড টু পুট দ্য ইনোসেন্ট পার্টি ইন দ্য পজিশন দে উড হ্যাভ বিন ইন হ্যাড ইন দ্য কন্ট্রাক্ট বিন পারফর্মড। কন্ট্রাক্টের ক্ষেত্রে মানে কন্ট্রাক্ট পারফর্ম হলে ইনোসেন্ট পার্টি যে বেনিফিট পেত সেই বেনিফিটটাই তাকে দেওয়া হয়। দ্য অ্যাওয়ার্ড দেওয়ারফোর জেনারেলি ফোকাসেস অন দ্য রেস্টোরিং দ্য স্ট্যাটাস quo and compensating for loss of bargain. In tort, no question of loss of bargain can arise. The claimant is not complaining of failure to implement a promise, but of failure to leave them alone. সো এখানে আমরা দেখতেছি যে কন্ট্রাক্টের ক্ষেত্রে ড্যামেজের এইম কি হচ্ছে, যে অ্যাওয়ার্ড ইজ টু পুট ইনোসেন্ট পার্টিকে আমরা সেই পজিশন দিচ্ছি যেটা কন্ট্রাক্ট ইমপ্লিমেন্ট হলে হতো। দ্য অ্যাওয়ার্ড জেনারেলি বলা হচ্ছে যে এটা সাধারণত ফোকাস করবে যে যে স্ট্যাটাস হতো সেই স্ট্যাটাস কো অর্থাৎ পূর্বের স্ট্যাটাসেই নিয়ে যাওয়া, অ্যান্ড কম্পেনসেটিং ফর দ্য লস অ্যান্ড দ্য বার্গেইন। বাট ইন কেস অফ টর্ট আমরা দেখছি যে সেখানে কোনো লস বা বার্গেইনের কোনো রকম কোনো সুযোগ নেই। আবার অন্যদিকে টর্টের ক্ষেত্রে আমরা দেখতেছি যে ড্যামেজটি আমরা দুইভাবে আসলে আলোচনা করতে পারি। এর মধ্যে প্রথমটি হলো যে মূলনীতিটি, সেটি হলো রিমোটনেস অফ কজেশন অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ মিটিগেশন। তো আমরা রিমোটনেস অফ ড্যামেজ বা রিমোটনেস কজেশনটা এক্সপ্লেন করব। নাও আমরা দেখব যে দ্য ল অফ টোর্ট ইজ এ কালেকশন অফ অল দ্য সার্কামস্টেন্সেস ইন হুইচ কোর্টস গিভস এ রিমেডি বাই ওয়ে অফ ড্যামেজ for legally unjustified harm or injury done by one to another. There are three elements which need to be proved before constituting a tort. সো ল অফ টর্টের ক্ষেত্রে আমরা দেখি যে সকল সার্কামস্টেন্সেসেই কোর্ট কিন্তু রিমেডি দেয় কোনো না কোনো ড্যামেজেরই, এবং সেখানে কোনো হার্ম হতে হবে, ক্ষতি হতে হবে এবং আনজাস্টিফাইড হতে হবে। এইখানে তিনটি এলিমেন্ট রয়েছে। দেয়ার মাস্ট বি অ্যান অ্যাক্ট অর অমিশন অন দ্য পার্ট অফ ডিফেন্ডেন্ট। ডিফেন্ডেন্টের পক্ষ থেকে কোনো কাজ অথবা কোনো কাজ না করা হতে হবে। দ্য অ্যাক্ট অর অমিশন শুড বি ইন ভায়োলেশন অফ এ লিগাল রাইট ভেস্টেড ইন দ্য প্লেইন্টিভ, এবং এই অ্যাক্ট বা অমিশন লিগাল রাইটের একটা ভায়োলেশন হতে হবে যা প্লেইন্টিভের উপরে ভেস্টেড থাকে। দ্য রংফুল অ্যাক্ট অর অমিশন দাস ডান বাই দ্য ডিফেন্ডেন্ট ইজ অফ সাচ এ ন্যাচার টু গিভ রাইজ অফ এ লিগাল রেমেডি। এবং এই যে রংফুল যে কাজটি করা হলো বা না করা হলো, এটা কিন্তু ডিফেন্ডেন্টের মানে এমন ধরনের কাজ করা হবে বা না করা হবে যেটা কোনো একটা লিগাল রেমেডির মানে রেইজ করবে, যেটা থেকে কাজ করা বা না করা অর্থে তোমাদেরকে এটা বুঝতে হবে যে কোনো একটি ইললিগাল কাজ আমি করলাম না, এটাই যে মানে আমি একটা কাজ ইললিগাল করলাম এটাই যে কোনো একটা অপরাধ বা টর্ট হলো তা নয়। যেমন আমি যদি কোনো একটা লিগাল ডিউটি না করি এবং সেটা না করার কারণে যদি আমি তার কোনো অধিকার ভঙ্গ করি তাহলে আমার শাস্তি হবে। বোথ দ্য ম্যাক্সিমস আর ডিভাইডেড ইনটু থ্রি পার্টস। সো এই ম্যাক্সিম দুটি তিন ভাগে বিভক্ত। Damno means substantial harm, loss or damage with respect to the money or health, etc. Injuria, it means an
infringement of a right given by the law to the plaintiff, and sign অর্থাৎ sin যেটা আমরা বলি it means without. So these two maxims fall under the category of qualified rights, and in the cases of qualified rights there is no presumption of damages, and the violation of such right is actionable only on the proof of damages. So damnum sine injuria যেটা আমরা পড়ি তার মানে হচ্ছে or সাইন ড্যামনাম ইনজুরি। ড্যামনাম বা ড্যামনো এর অর্থ হচ্ছে কোনো একটা সাবস্ট্যান্সিয়াল হার্ম বা লস হতে হবে, অর্থাৎ ড্যামেজ হতে হবে, যা উইথ রেসপেক্ট টু মানি অর হেলথ হতে পারে। ইনজুরিয়া মিনস আমরা বলছি যে ইনফ্রিঞ্জমেন্ট অফ প্লেন্টিভ রাইট, অ্যান্ড উইদাউট ড্যামনাম সাইন ইনজুরিয়া, সাইন মিনস উইদাউট। এই দুইটা ম্যাক্সিম আমরা যে ক্যাটাগরির মধ্যে ফেলবো সেখানে বলা হচ্ছে যে অফ কোয়ালিফাইড রাইটস ইন দ্য কেস অফ কোয়ালিফাইড রাইটস দ্যার ইজ নো প্রিজাম্পশন অফ ড্যামেজেস। তার মানে এই দুইটা কোয়ালিফাইড রাইটসের মধ্যে পড়বে, এখানে কোনো ড্যামেজের প্রিজাম্পশন নাই। এখানে অবশ্যই ভায়োলেশন অফ রাইট হবে এবং সেই ভায়োলেশন অফ রাইটটা অ্যাকশনেবল মানে হচ্ছে যার প্রতিকার পাওয়া যাবে, যেটার মামলা করা যাবে। অ্যাকশনেবল অ্যান্ড অনলি অন দ্য প্রুফ অফ ড্যামেজ, দ্যাট ইজ তুমি যদি ক্ষতি পূরণ করতে পারো তাহলেই তুমি এটা রেমেডি পাবে। ক্ষতি কিন্তু মানে প্রমাণ করতেই হবে, ক্ষতি প্রমাণ না করলে হবে না। অ্যান্ড দেন আমরা চলে যাই তাহলে ড্যামনাম সাইন ইনজুরিয়া। ড্যামনাম সাইন ইনজুরিয়া ইজ এ লিগাল ম্যাক্সিম হুইচ রেফার্স টু অ্যাজ ড্যামেজেস উইদাউট ইনজুরি or damages in which there is no infringement of any legal right which are vested with the plaintiff. Since no legal right has been infringed, so no action lies in cases of the damnum sine injuria. The general principle on which this maxim is based upon is that if one exercises his common or ordinary rights within reasonable limits and without infringing others' legal right, such an exercise does not give rise to an action in tort in favor of that other person. Damages can be in any form, either in the form of any substantial harm or loss suffered from respect to the company, comfort, health, etc. So, damnum sine injuria. তার মানে ড্যামেজ হয়েছে উইদাউট ক্ষতি, সাইন মানে উইদাউট, ইনজুরিয়া মানে হার্ম বা ক্ষতি, আর ড্যামনাম মানে তো আমরা দেখলাম। সো ড্যামেজ হয়েছে উইদাউট ক্ষতি, তার মানে কি ক্ষতি হয়নি, ড্যামেজ। এটা একটা লিগ্যাল ম্যাক্সিম যেটা আমরা বলছি উইদাউট ইনজুরি ড্যামেজ হয়েছে। সো সামটাইমস ইট হ্যাপেন্স যে আমাদের কোনো ইনজুরি হতে পারে বা কোনো আর্থিক ক্ষতি হতে পারে, কিন্তু আসলে সেটা প্রকৃত অর্থে লিগ্যাল কোনো হার্ম বা ড্যামেজ নয়। সো সেই ক্ষেত্রে কোনো রকম কোনো অ্যাকশান করা যায় না, মানে মামলা করা যায় না। ইটস অ্যান ইমপ্লাইড প্রিন্সিপাল ইন ল দ্যাট দেয়ার আর নো রেমেডিস ফর এনি মোরাল রংস আনলেস অ্যান্ড আনটিল অ্যান লিগাল রাইট হ্যাজ বিন ইনফ্রিঞ্জড। এবং এটা আইনের একটা মূলনীতি, আর সেই মূলনীতিটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত না কোনো লিগাল রাইট ভঙ্গ হয়েছে ততক্ষণ পর্যন্ত ল তোমাকে কোনো রিমেডি দিবে না, তুমি যতই মোরাল রং করো। ইভেন ইফ দ্য অ্যাক্ট অর অমিশন অফ সাচ ডান বাই দ্য ডিফেন্ডেন্ট ওয়াজ ইন্টেনশনাল, মানে এটা যদি তোমার ইন্টেনশনালও হয়, দ্য কোর্ট উইল নট গ্র্যান্ট এনি ড্যামেজেস টু দ্য প্লেইন্টিফ। কোর্ট সেখানে প্লেইন্টিফকে আসলে কোনো রিমেডি দিবে না ড্যামেজের জন্য, কারণ আমরা কিন্তু কি দেখছি, ড্যামনাম সাইন ইনজুরিয়া মানে ড্যামেজ উইদাউট ইনজুরি। এখন আমরা একটা কেস রেফারেন্স দেখব। It was cited in the case of Mayor and Company of Bradford versus Pickles 1895, in which the Corporation of Bradford filed a suit against the defendant, alleging that the act of the defendant by digging a well in the adjoining land owned by the defendant has cut the underground supply of water in the corporation's well, hence causing them monetary losses since there was no adequate supply of water to discharge for the people living under the jurisdiction of the corporation. It was held that the defendant is not liable since they had not violated any legal right of the plaintiff. এখানে দেখো মেয়র অর্থাৎ কর্পোরেশনের মেয়র অ্যান্ড কোম্পানি অফ ব্র্যাডফোর্ড ভার্সেস পিকলস একটা মামলা করলো। মামলায় কি বললো, মামলায় কর্পোরেশন বলছে যে ব্র্যাডফোর্ড কর্পোরেশন একটা স্যুট ফাইল করে বলছে যে ডিফেন্ডেন্টের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আনলো যে ডিফেন্ডেন্ট সে অ্যাডজয়েনিং ল্যান্ডে একটা কূপ খনন করেছে,
যেই ল্যান্ডের মালিক ডিফেন্ডেন্ট নিজে, তাহলে ওর জমিতেও কূপ খনন করেছে এবং এই কূপ খনন করার কারণে আন্ডারগ্রাউন্ড ওয়াটারের সাপ্লাই অফ ওয়াটার যেটা কর্পোরেশনের কূপে হচ্ছিল সেটা আসলে কমে যাচ্ছিল এবং কমে যাওয়ার কারণে তারা কম ওয়াটার সাপ্লাই করতে পারছিল, যার কারণে তারা একটা মনিটারি লসের মধ্যে পড়ছিল এবং কর্পোরেশনের জুরিসডিকশনের লোককেও তারা কোম্পানি দিতে পারছিল। কিন্তু এতে প্লেইন্টিফ মানে কোর্ট কি বলল দেখো, যে ডিফেন্ডেন্ট ইজ নট লায়াবল, কারণ ডিফেন্ডেন্ট প্লেইন্টিফের কোনো আইনত অধিকার ভঙ্গ করেনি। সে তো আর তার আন্ডারগ্রাউন্ড পানিটা চুরি করেনি, সে তার জমিতে কূপ স্থাপন করেছে, সুতরাং তার পুকুরে এটা ন্যাচারালি কূপ খনন করলে চলে আসবে, অটো আন্ডারগ্রাউন্ড দিয়ে পানি চলে আসবে। সো এটা অন্য কারোর লিগ্যাল রাইট ভঙ্গ করার জন্য সে করেনি, বা এখানে কারো লিগ্যাল রাইট ভঙ্গ হয়নি বলে কোর্ট ঘোষণা করেছিল। এখন আর একটা কেসের কথা বলবো। এই কেসটা তোমাদের সব টর্টের বইয়ে আছে, গ্লসেস্টার গ্রামার স্কুল কেস, এবং এই কেসটা 1410 সালের একটা কেস, ইন হুইচ এ স্কুল মাস্টার সেট আপ এ rival school of that of the plaintiff, and since because of the competition the plaintiff had to reduce their fees from 40 pence to 12 pence per quarter, thus claimed for compensation from defendants for the loss suffered. It was held that the plaintiff had no remedy for the losses suffered, since the act, though morally wrong but not violated any legal right of the plaintiff. এবং গ্লসেস্টার গ্রামার স্কুল কেস অনেক জনপ্রিয় একটা কেস, তোমরা জানো, যেখানে কি হয়েছিল যে গ্লসেস্টার গ্রামার স্কুল কেসে এখানে একজন স্কুল মাস্টার উনি কি করলেন, উনি একটা স্কুলের পাশে আর একটা স্কুল প্রতিষ্ঠা করলেন, করার কারণে প্লেইন্টিফ কি হলো যে তার ফি ছিল 40 পেন্স অর্থাৎ 40 পেন্স, সেই ফি উনি কমিয়ে 12 পেন্স দিলেন। এতে করে উনি কম্পেনসেশন দাবি করলেন যে তোমার স্কুল এটা প্রতিষ্ঠা করার জন্য আমার এই আর্থিক লস হয়েছে, বাট কোর্ট বলল যে এটা তো সমাজের ভালোর জন্য করেছে, যে আর একজন যে স্কুল প্রতিষ্ঠা করেছে, সো এখানে তোমার আর্থিক ক্ষতি হলেও এই ক্ষতিকে আমরা লিগাল ক্ষতি হিসেবে ধরবো না, সো দিস ইজ ইউ হ্যাভ নো লিগাল রিমেডি ইন দ্য আই অফ ল. The court presumes in cases where the legal right has been infringed that damages have to be awarded, but in cases where no legal right has been infringed, the maxim damnum sine injuria applies and no remedies are available for the same. So damnum sine injuria এই ম্যাক্সিমটা অ্যাপ্লাই করে আমরা বললাম যে এখানে কোনো রিমেডি নাই, damnum sine injuria অর্থাৎ উইদাউট ইনজুরি তোমার ড্যামেজ হয়েছে, which has no legal remedy in the eye of law. So, it can be rightly said that an act which is lawfully or legally done without negligence and in the exercise of a legal right, such damages as come to another, thereby is damage without injury. So, আমরা এখানে বলতে পারি যে yes, এ লফুলি অর লিগালি কোনো একটা কাজ করা হয়েছে এবং যেখানে কোনো নেগলিজেন্স করা হয়নি এবং সেখানে কারো একটা লিগাল রাইট এক্সারসাইজ করার জন্যই কাজটি করা হয়েছে, এখন সেটি করতে গিয়ে যদি কারো কোনো ক্ষতি হয়, দ্যাট ইজ ড্যামেজ হয়, তাহলে সেই ড্যামেজটাকে আমরা বলবো ড্যামেজ উইদাউট ইনজুরি, ডামনাম সাইন ইনজুরিয়া, হুইচ হ্যাজ নো লিগাল রিমেডি. নাও কেস ল আরও কিছু দিচ্ছি। মুঘল স্টিমশিপ কোম্পানি লিমিটেড ভার্সেস এমসি গ্রেগর Go and Company 1892. In the following cases, the plaintiff was an independent ship owner who used to send his cargo port to obtain cargo from China to England. An association of 4 ship owners, also the defendants in the following case, offered a special concession to customers to oust their rival, the plaintiff in this case. The plaintiff under these circumstances suffered loss and sued all 4 of them for compensation for the losses he suffered. Since the general principle of damnum sine injuria expresses that if one exercises his common or ordinary rights without reasonable limits and without infringing others' legal right, such an exercise does not give rise to an action in tort in favor of that other person. Thus, though morally wrong, there are no legal obligation for the acts of the defendants. This case typically concerns the economic tort of
conspiracy to injure the rights of the plaintiffs. It was held that the combination of workmen and an agreement among them was a lawful act according to the common law and perhaps enforceable inter se but not indictable. So same type একটা কেস আমরা এখানে দেখতেছি মুঘল স্টিমশিপ কোম্পানি লিমিটেড ভার্সেস গ্রেগর। এটার তোমরা উদাহরণ দেখো, আজকে এখানে তোমাদেরকে আমি এক্সপ্লেন করলাম। সো এই কেসে বলছে যে প্লেইনটিফ উনি একজন ইন্ডিপেন্ডেন্ট একটা জাহাজের মালিক ছিলেন, যিনি কার্গো কী করতেন চায়না থেকে ইংল্যান্ডে উনি পাঠাতেন। তো এখানে আবার চারজন শিপ ওনারের একটা অ্যাসোসিয়েশন ছিল। তারা কি করলো, তারাই হচ্ছে ডিফেন্ডেন্ট ছিল এই কেসে। তারা স্পেশাল একটা কনসেশন কাস্টমারদের জন্য দিল, এবং সেই কনসেশনের কারণে কি হলো যে তারা অনেক বেশি ধরো কার্গোর মালামাল পেল এবং প্লেনটিফের সেখানে অনেক লস হলো। দেন প্লেনটিফ এই অবস্থায় সেই লস যেহেতু সে ফেস করলো, সে এই 4 কোম্পানির বিরুদ্ধেই মামলা করলো। যেহেতু আমরা জানি যে ড্যামনাম সাইন ইনজুরিয়া এটাতে কি বলা আছে যে যদি কেউ তার কমন বা অর্ডিনারি রাইট এক্সারসাইজ করে এবং উইদিন রিজনেবল লিমিটস, এবং সেখানে যদি অন্য কারো কোনো ক্ষতি হয়, তাহলে তার জন্য কোনো টর্টিয়াস লায়াবিলিটি রেইজ করে না। সো যদিও এটা মোরালি রং ছিল, কিন্তু এখানে কোনো লিগাল অব্লিগেশন ডিফেন্ডেন্টের নাই। দিস কেস typically concern the economic tort of conspiracy to injure the rights of the plaintiff. It was held that combination of workmen and agreement among them was lawful act according to common law and perhaps enforceable inter se but not indictable. So this is another example, that is another case law where damnum sine injuria principle again used, that is yes, you have damage without injury. এই ক্ষেত্রে দেখো কোর্ট অফ আপিল অ্যান্ড দ্য হাউস অফ লর্ডস হেল্ড দ্য ডিফেন্ডেন্টস হ্যাড ডান নাথিং আনলফুল। ডিফেন্ডেন্ট এখানে কিন্তু কোনো কিছুই অন্যায় করেনি। হাউস অফ লর্ডস অবজার্ভড দ্যাট দ্য ডিফেন্ডেন্টস হ্যাভ ডান সো টু এক্সটেন্ড দেয়ার ট্রেড, টু ইনক্রিজ দেয়ার প্রফিটস, অলদো উইথ দ্য ইন্টেনশন অফ ইনজুরিং প্লেন্টিফ। মানে ডিফেন্ডেন্ট কী চাইছে? ডিফেন্ডেন্ট চাইছে যাতে তার বিজনেসটা এক্সপ্যান্ড করে, তার যেন প্রফিট বেশি হয়। যদিও সে চাইছে যে এখানে যেন প্লেন্টিফের কম লোকজন প্লেন্টিফের কাছে যায়, মানে তার কাছে যেন এই কনসেশনাল অফারটা পেয়ে বেশি যায়। দ্য কোর্ট অফ অ্যাপিল হেল্ড বাই এ মেজরিটি দ্যাট অ্যাকশন টেকেন ওয়াজ অল ডান উইদিন দ্য টার্মস অফ দ্য ল। ইট ওয়াজ হেল্ড দ্যাট দ্য প্লেন্টিফ ইন দ্য কেস ডিড নট কমপ্লেন অফ এনি ট্রেসপাস, ভায়োলেন্স, ফোর্স অর এনি অ্যাক্ট হুইচ ইনফ্লুয়েন্স দ্য লিগাল রাইট অফ দ্য প্লেন্টিফ। এবং মজার বিষয় হচ্ছে দেখো, টর্টের ক্ষেত্রে যেগুলোকে আমরা ক্রাইম বলবো, ট্রেসপাস বা ভায়োলেন্স বা ইউজ অফ ফোর্স, এগুলো এর কোনো কিছুই কিন্তু প্লেন্টিফকে করেনি ডিফেন্ডেন্ট। হেন্স দ্য ডিফেন্ডেন্টস হ্যাভ ডান নাথিং মোর এগেনস্ট দ্য প্লেন্টিফ দ্যান টু পারসু বিটার এন্ড অফ কম্পিটিশন ওয়েজড in the interest of their own trade, nor there is an element of illegality in the fact of combination among the defendants. In this case, it was observed that the damages were done to the plaintiff morally, but the legal perspective, hence no legal injury was done to the plaintiff, which follows the general principle of the maxim damnum sine injuria, which states that no legal remedies are awarded for moral wrongs unless their legal rights are violated. সো দিস ইজ দ্য প্রিন্সিপাল অ্যাকচুয়ালি। এখানে কোর্ট অবজার্ভ করলো এবং বলল যে সেখানে কিন্তু প্লেন্টিফের কোনো ড্যামেজ হয়নি, যদিও প্লেন্টিফ মোরালি একটা রং করেছে। লিগাল পার্সপেক্টিভে আসলে এটা কোনো অপরাধ নয় বা টর্টিয়াস লায়াবিলিটির ক্ষেত্রে রঙও নয়, এবং এখানে আমরা ডামনাম সাইন ইনজুরিয়া প্রিন্সিপাল ইউজ করব। দ্য প্লেন্টিফ ফেল টু প্রুভ দ্যাট এনি লিগাল ইনজুরি ওয়াজ সাফার্ড বাই দ্য অ্যাক্টস অফ দ্য ডিফেন্ডেন্ট, অ্যান্ড হেন্স ইন প্রেজেন্স অফ নো লিগাল ইনজুরি the defendants are not applicable for any damages suffered to the plaintiff, since all the actions done by the defendants were morally wrong, but all the acts were done in a lawful way. বারবার বলছে দেখো যে ঠিক আছে, প্লেন্টিফ এটা মানে লিগাল রেমেডি কেন পাবে না, কারণ ডিফেন্ডেন্ট যে কাজটা করেছে সেটা সকলভাবে দেখলে দেখা যায় এটা মোরালি একটা রং কাজ, কিন্তু লিগালি অর্থাৎ লফুল ওয়েতে তারা করেছে, এখানে কোনো ইললিগাল ইনফ্রিঞ্জমেন্ট ঘটেনি, যার কারণে প্লেন্টিফকে কোর্ট কোনো রিমেডি দিতে পারে। দ্যাট ইজ দিস ইজ এগেইন অ্যান এক্সাম্পল অফ ড্যামনাম সাইন ইনজুরিয়া. So that's all about damnum sine injuria.
What is damnum sine injuria? Give case reference of damnum sine injuria. If you want to answer this question, please study this. Next, injuria sine damno. দ্যাট ইজ ইনজুরি হয়েছে উইদাউট ড্যামেজ। একটু উল্টা করলাম, ইনজুরিকে সামনে আনলাম, ড্যামনোকে পিছনে দিলাম। ইনজুরিয়া সাইন ড্যামনো ইজ এ ভায়োলেশন অফ এ লিগাল রাইট উইদাউট কজেশন অফ এনি হার্ম, loss or damages to the plaintiff, and whenever any legal right is infringed, the person in whom the right is vested is entitled to bring an action. Every person has an absolute right to his property, to the immunity of his person, and to his liberty, and infringement of this right is actionable per se. A person against whom the legal right has been infringed has a cause of action, such that even a violation of any legal right knowingly brings the cause of action. The law even gives the liberty that if a person merely has a threat of infringement of a legal right, even without the injury being completed, the person whose right has been threatened can bring a suit under the provision of specific relief act under declaration and injunction. সো ইনজুরিয়া সাইন ড্যামনো বলতে আমরা বলছি যে কোনো প্লেইন্টিফের লিগাল রাইট ভঙ্গ হবে কোনো প্রকৃত ক্ষতি ছাড়াই। তো সেই ক্ষেত্রে বলছে যে প্রত্যেক ব্যক্তির কিন্তু অ্যাবসুলুট অধিকার আছে তার প্রপার্টির উপরে এবং তার পার্সোনাল লিবার্টি আছে। সো সেই প্রপার্টির অধিকার, তার পার্সোনাল লিবার্টির অধিকার থেকে যদি তাকে বঞ্চিত করা হয় তাহলে অবশ্যই সেটার বিরুদ্ধে মামলা চলবে। এ পার্সন মানে যার বিরুদ্ধে এরকম লিগাল ইনফ্রিঞ্জমেন্টের কজেশন অফ অ্যাকশনটা আসবে, সেই ক্ষেত্রে বলছে দ্য ল ইভেন গিভস দ্য লিবার্টি দ্যাট ইফ এ পার্সন মেয়ারলি হ্যাজ থ্রেট অফ ইনফ্রিজমেন্ট অফ লিগাল রাইট ইভেন উইদাউট দ্য ইনজুরি বিং কমপ্লিটেড। অর্থাৎ এক মানে থ্রেট করলো ইনফ্রিজনমেন্ট অফ লিগাল রাইট কিন্তু আসলে কোনো ইনজুরি হয়নি, দেন দ্য পার্সন হুজ রাইট হ্যাজ বিন থ্রেটেন্ড মানে যে ব্যক্তির অধিকার থ্রেটেন্ড করা হয়েছে সে মামলা নিয়ে আসতে পারবে কোর্টে এবং স্পেসিফিক রিলিফ অ্যাক্ট অনুযায়ী তাকে আমরা কি করব, প্রতিকার দেব। উদাহরণস্বরূপ বলছে দেখো, ইফ এ পার্সন ইজ রংফুলি ডিটেনড এগেনস্ট হিজ উইল, কোনো একজন ব্যক্তিকে যদি তার ইচ্ছার বিরুদ্ধে তোমরা আটক করে রাখো, হি উইল হ্যাভ এ ক্লেম ফর সাবস্ট্যান্সিয়াল ড্যামেজেস ফর রংফুল ইমপ্রিজনমেন্ট ইভেন ইফ নো কনসিকুয়েন্সিয়াল লস ওয়াজ সাফার্ড ফর দ্য ডিটেনশন। মানে তোমরা কাউকে ধরো রংফুলি রেস্ট্রেন করলা, এটার জন্য তার কোনো রকম কোনো ক্ষতি হয়নি, তারপরেও সে কিন্তু এই যে পার্সোনাল লিবার্টি থেকে তাকে বঞ্চিত করার জন্য সে মামলা করতে পারে। আর টর্টের ক্ষেত্রে তো খুবই গুরুত্বপূর্ণ একটা কেসই আছে, আশবাই ভার্সেস হোয়াইট। সো it is cited in the case of Ashby versus White 1703, wherein the plaintiff was a qualified voter at the parliamentary elections which were held at that point of time. The defendant, a returning officer, wrongfully refused to take the plaintiff's vote. Defendant ছিল পোলের রিটার্নিং অফিসার, তিনি ভুলবশত তার ভোট নিতে চাননি। The plaintiff suffered no damage since the candidate which he wished to vote already won the election, but still the defendant were held liable. It was concluded that damage is not merely pecuniary but injury imports a damage. So when a man is hindered of his rights, he is entitled to remedies. এখানে দেখো প্লেন্টিফ কি করলো, প্লেন্টিফের কিন্তু এখানে কোনো আর্থিক ক্ষতি বা কোনো ক্ষতি হয়নি। ইভেন প্লেন্টিফ যাকে ভোট দিতে চেয়েছিল সে হারেও নাই তার না ভোট দেওয়ার কারণে, সে জিতেও গিয়েছিল। কিন্তু এখানে কোর্ট বলেছে যে নো, এখানে তার ড্যামেজ হয়েছে, তার আইনগত অধিকার ছিল ভোট দেওয়ার এবং সেই অধিকার সে রিটার্নিং অফিসারের জন্যে, দ্যাট ইজ ডিফেন্ডেন্টের কারণে দিতে পারেনি। সুতরাং এখানে তার লিগাল রাইট ভঙ্গ হয়েছে। ইনজুরিয়া সাইন ড্যামনো। Now, injuria sine damno is even applicable in the cases of trespass, as was observed in the case of Sain Das versus Ujagar Singh, 1940, that nominal damages are usually awarded, and the principle of injuria sine damno is applicable to an immovable property when there has been an unjustifiable intrusion on the property in possession of another. It was also concluded
that the rule cannot be extended to every case of attachment of the property irrespective of the circumstances. So in total, the maxim injuria sine refers to the remedies which are provided in the form of damages or compensation in violation of any legal right, such that if the legal right is violated, then action lies even if there is no harm to another. In other words, it's an infringement of a right where no loss is suffered, but it creates a causation of action. সো ইনজুরিয়া সাইন ড্যামনো এটা কিন্তু এই যে এই সেন দাস ভার্সেস উসগর সিং না এই কেসেও অ্যাপ্লাই করা হয়েছিল এবং এখানে কি নমিনাল ড্যামেজ ইউজুয়ালি অ্যাওয়ার্ডেড হয়েছিল। ইনজুরিয়া সাইন ড্যামনো অ্যাপ্লিকেবল কেন, দেখো ইমুভেবল প্রপার্টিতে বলা হচ্ছে যে যদি কোনো আনজাস্টিফিয়েবল ইনস্টিটিউশন ঘটে, মানে অন্যায়ভাবে কোনো ইনস্টিটিউশন ঘটে কারো কোনো প্রপার্টিতে যা অন্যের পজেশনে আছে, সে ধরনের কেসে এভাবে কনক্লুডেড করা হয়েছিল যে দ্য রুল ক্যান নট বি এক্সটেন্ডেড টু এভরি কেস অফ অ্যাটাচমেন্ট অফ প্রপার্টি ইরেসপেক্টিভ অফ দ্য সার্কামস্ট্যান্সেস। সো দ্য ম্যাক্সিম ইনজুরিয়া সাইন ড্যামনো আমরা বলবো যে ঠিক আছে, রিমেডিজ ওয়্যার আর প্রোভাইডেড ইন দ্য ফর্ম অফ ড্যামেজেস, মানে ধরে নেওয়া হবে যে ঠিক আছে সেখানে ড্যামেজেস হয়েছে এবং সেটা ধরে নিয়েই তাদেরকে রিমেডি দেওয়া হবে, কম্পেনসেশন দেওয়া হবে, এমনভাবে দেওয়া হবে যে যেন তার কোনো একটা লিগাল রাইটই ভঙ্গ হয়েছে। তো সেই জন্যই বলছি ইন আদার ওয়ার্ডস ইট ইজ অ্যান ইনফ্রিজনমেন্ট অফ এ রাইট হোয়ার নো লস ইজ সাফার্ড, মানে এটা একটা অধিকারকে খর্ব করে যদিও সেখানে কোনো রকম কোনো লস হয়তো বা হয়নি অন পার্ট অফ দ্য প্লেন্টিফ। সো দিস ইজ দ্য রুল অ্যাবাউট ইনজুরিয়া সাইন ড্যামনাম। এখন আমরা এই দুইটা ম্যাক্সিমের মধ্যে পার্থক্য দেখব, দ্যাট ইজ ড্যামনাম সাইন ইনজুরিয়া এবং ইনজুরিয়া সাইন damnum. Damnum sign injuria refers to the damages suffered by the plaintiff, but no damage is being caused to legal rights as there is no violation of it. So damnum sign injuria বলতে আমরা বুঝবো যে ইয়েস ড্যামেজ হয়েছে কিন্তু প্লেন্টিফের কোনো লিগাল রাইটস ভায়োলেট হয়নি। সো অ্যাজ দেয়ার ইজ নো ভায়োলেশন অফ লিগাল রাইট, সো নো ড্যামেজ। বাট অন দ্য আদার হ্যান্ড ইনজুরিয়া সাইন ডামনা হচ্ছে লিগাল ইনজুরি কজ টু দ্য প্লেন্টিভ উইদাউট এনি ড্যামেজ। আমরা বলবো যে হ্যাঁ লিগাল রাইট ভঙ্গ হয়েছে কিন্তু তার মনিটারি বা পেকুইনারি হয়তো বা কোনো ক্ষতি হয়নি। ইন কেস অফ ড্যামনাম সাইন ইনজুরিয়া ইট ইজ দ্য লসেস সাফার্ড উইদাউট দ্য ইনফ্রিজনমেন্ট অফ এনি লিগাল রাইট, হেন্স ক্রিয়েটিং নো কজ অফ অ্যাকশন। But in other cases, as it is infringement of the legal right and where even if no loss has been suffered by the plaintiff, still creates an actionable cause of action. No compensation in the form of damages is awarded by the court, and compensation in the form of damages is awarded by the court. তার মানে ড্যামনাম সাইন ইনজুরিয়াতে কোনো রকম কোর্ট অ্যাওয়ার্ড দেয় না কম্পেনসেশনের, কিন্তু ইনজুরিয়া সাইন ড্যামনোতে কম্পেনসেশন দেয়। দিস ম্যাক্সিম ইজ ফর মোরাল রংস হুইচ হ্যাভ নো অ্যাকশন ইন দ্য আইজ অফ ল, বাট অন দ্য আদার হ্যান্ড দিস ম্যাক্সিম ইজ ফর দ্য লিগাল রংস হুইচ আর অ্যাকশনেবল ইফ দ্য পারসনস লিগাল রাইট হ্যাজ বিন ভায়োলেটেড। এবং এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে এই ম্যাক্সিমটা লিগাল রংস এবং অ্যাকশনেবল যদি পার্সনের কোনো লিগাল রাইট সেখানে ভায়োলেটেড হয়, অর্থাৎ আইনগত কোনো অধিকার যদি ভঙ্গ হয় তাহলে। নাও আমরা অন্যান্য ডিফারেন্সগুলো দেখব। দ্য প্রিন্সিপাল অফ দিস ম্যাক্সিম ইজ দ্যাট এ পার্সন এক্সারসাইজেস ইন সাচ এ ম্যানার উইদিন দ্য রিজনেবল লিমিটস হুইচ ডাজ নট ground action in tort merely because it is causes damage to other people. But injuria sine damnum principle is of this maxim is that whenever there is an invasion of a legal right, there creates a cause of action, and the person whose right is vested is entitled to bring an action. So এই ম্যাক্সিমের প্রিন্সিপালটা অর্থাৎ সেকেন্ডটা হচ্ছে এরকম যে যখন কোনো ইনভ্যাশন ঘটে, কোনো লিগাল রাইট বাধাপ্রাপ্ত হয়, সেখানেই তোমার কজ অফ অ্যাকশন। কজ অফ অ্যাকশন মানে মামলার কারণ। তো লিগাল রাইট ভঙ্গ হওয়ায় তো মানে বিবাদের কারণ, মামলার কারণ। এবং যার রাইটটি এখানে ভঙ্গ হলো সেই কিন্তু
মামলা নিয়ে আসতে পারে, মানে অ্যাকশন, ব্রিং অ্যান অ্যাকশন। আর প্রথমটা যেটা ড্যামনাম সাইন ইনজুরিয়া, এখানে বলা হচ্ছে এই ম্যাক্সিমের প্রিন্সিপালটা হচ্ছে সেই পার্সনের জন্য যে তার রিজনেবল লিমিটসের মধ্যে থেকে অধিকার প্রয়োগ করবে এবং এই অধিকার প্রয়োগ করার কারণে কোনো রকম টর্টের আন্ডারে কোনো অ্যাকশন আনা যাবে না, যে তুমি যা করেছো তাতে আমার ক্ষতি হয়েছে। ফার্স্ট কেসে বলা হচ্ছে দ্য প্লেইন্টিভ সাফার্স এ লস বাট হ্যাজ সাফার্ড নো লিগাল ইনজুরি। ড্যামনাম সাইন ইনজুরিয়াতে হ্যাঁ প্লেইন্টিভের লস হয় কিন্তু কোনো ইনজুরি হয় না। অন দ্য আদার হ্যান্ড ইনজুরিয়া সাইন ড্যামনাম প্লেইন্টিভের লিগাল ইনজুরি ঘটে, ডাজ নট ম্যাটার দে হ্যাভ সাফার্ড এনি লস অর নট। এবং লিগাল ইনজুরি হওয়ার ক্ষেত্রে আমরা দেখবও না যে তার কোনো আদৌ ক্ষতি হয়েছে কি হয়নি। ড্যামনাম সাইন ইনজুরিয়াতে বলছে ড্যামেজ উইদাউট ইনজুরি আর নট অ্যাকশনেবল, বাট ইনজুরিয়া সাইন ড্যামনা ইজ অ্যাকশনেবল, মানে তুমি প্রতিকার পাবে, মামলাযোগ্য, সিন্স দেয়ার ইজ এ ভায়োলেশন অফ লিগাল রাইট। বারবার কিন্তু আমরা এই কথাটা বলছি যে সিন্স দেয়ার ইজ এ ভায়োলেশন অফ লিগাল রাইট, সো দিস ইজ অ্যাকশনেবল। এখন আমরা সম্পূর্ণ একটা নতুন টপিকে যাব, আর এই টপিকটা হচ্ছে ভিকারিয়াস লায়াবিলিটি। সো আমরা ফার্স্ট যে পার্টটা পড়েছিলাম সেখানেও আমরা একটু ভিকারিয়াস লায়াবিলিটি নিয়ে জেনেছিলাম। পরার্থ দায় এটার বাংলা, তার মানে অন্য একটা কাজ করলো, ওই কাজের জন্য তুমি ধরো তুমি দায়ী হচ্ছ, কখন হবে, কোন সম্পর্ক থাকলে হবে। তোমরা দুই বন্ধু, তোমার বন্ধু একটা কাজ করলো, অপরাধ করলো, তুমি কি সেই অপরাধে ভিকারিয়াসলি লায়াবল হবে, মানে ওর দায় কি তুমিও পাবে, তোমার কোনো কিছুই নাই সেখানে। সো এখন আমরা ভিকারিয়াস লায়াবিলিটি সেটা পড়ব, একজনের কাজের জন্য যখন অন্যজন দায়ী হবে, সব ক্ষেত্রে হবে না, এ ধরনের রিলেশন থাকতে হবে, সেই রিলেশনগুলোই আমরা এক্সপ্লেন করব। When a person held responsible against the wrongdoing of others, then it is called vicarious liability. অর্থাৎ আর একজনের অপরাধে যদি কোনো ব্যক্তিকে, অন্য একজন ব্যক্তিকে আমরা দায়ী করি যে অপরাধ করেছে তাকে নয়, তখন আমরা তাকে ভিকারিয়াসলি লায়াবল বলবো। Company is responsible of the wrongdoing of its employees within the course of the employment because they were committed for the interest of the company and also company is rich than the individual. বলা হচ্ছে যে কোম্পানি আসলে কিন্তু নিজে থেকে কোনো কাজ করে না, কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বা এমপ্লয়িরাই কোম্পানির হয়ে দায়িত্ব পালন করে। সেই ক্ষেত্রে যদি তার রিপ্রেজেন্টেটিভ কোনো ভুল কাজ করে, অর্থাৎ রং ডুইং বা অপরাধ করে, তাহলে তার জন্য ভিকারিয়াসলি কোম্পানি লায়াবল হবে। অ্যান্ড ইন দ্যাট কেস কোম্পানি কিন্তু ইন্ডিভিজুয়ালের চাইতে অনেক ধনীও। সার্ভেন্ট, তার মানে কি আমরা দেখলাম কোম্পানি এমপ্লয়ি এই রিলেশনশিপে থাকলে ভিকারিয়াসলি কোম্পানি ইজ লায়াবল। Servant is the person who draws the salary in order to obey the orders of his masters. So relationship occurs of masters and servant. Servant is dependent number one, and in that case corporation, company or master will come later. Damages will be borne by the company because company is rich. So damages borne by the master because master is rich. নাও আমরা ডিফাইন করব, আমরা ব্যাখ্যা করলাম। লায়াবিলিটি ফর রংফুল অ্যাক্টস অফ আদার্স ইজ কল্ড ভিকারিয়াস লায়াবিলিটি। লায়াবিলিটি ফর দ্য রংফুল অ্যাক্টস অফ আদার, মানে আর একজনের ভুল কাজের লায়াবিলিটি যখন তোমার উপরে আসবে, দেন দিস ইজ ভিকারিয়াসলি লায়াবিলিটি। মাস্টার ইজ রেসপন্সিবল ফর হিজ সার্ভেন্টস by three ways. The liability of a master is joint and several. Both are responsible in some cases. There are three steps which fallen or put masters into liability of torts of his servant. সেখানে তিনটা স্টেপস আছে যেখানে মাস্টার্স তার সার্ভেন্টের কাজের জন্য লায়াবিলিটি হয়, লায়াবল হয়। তো আমরা নেক্সট এখন এই তিনটা ক্ষেত্রই দেখব। এখন আমরা এই তিনটা উপায় দেখব। প্রথমত বলা হচ্ছে বাই রিলেশনশিপ। So, if the relationship of masters and servant exist, then it is sufficient to make master liable for tort committed by his servant. So, এখানে বলা হচ্ছে যে যদি রিলেশনশিপ মাস্টার এবং সার্ভেন্টের হয়, তাহলে কিন্তু এটা যথেষ্ট যে মাস্টারকে সার্ভেন্টের কাজের জন্য আমরা লায়াবল করতে পারবো।
তো বলছে ইফ দেয়ার ইজ নো রিলেশনশিপ দেন দেয়ার ইজ নো লায়াবিলিটি, নো রেসপন্সিবিলিটি। মাস্টার ইজ রেসপন্সিবল বিইং দ্য এমপ্লয়ার। If employee meet with an accident during the course of employment, then following the intra-virus, that is permitted act, then employer will be responsible. সো এমপ্লয়ারের কাজে থাকা অবস্থায় যদি কখনো কোনো এমন কোনো অ্যাক্ট করে যেটা তার এমপ্লয়মেন্টের পার্ট হিসেবে করেছে, তাহলে কিন্তু যিনি এমপ্লয়ার অর্থাৎ যিনি নিয়োগদাতা তিনি রেসপন্সিবল হবেন। 2 নম্বর ওয়ে হচ্ছে র্যাটিফিকেশন। ইফ অ্যান এমপ্লয়ার র্যাটিফাইজ আলট্রাভাইরাস অন দ্য গ্রাউন্ড অফ হিজ পাস্ট লয়ালটি, দেন ইট উইল মেক এমপ্লয়ার or master liable. Ratification means authorization of unauthorized acts of servant. সো এমপ্লয়ার যদি কখনো তার সার্ভেন্টের কোনো আনঅথরাইজড কাজকে র্যাটিফাই করে, দেন আমরা অর্থাৎ রেকগনাইজ করে, দেন আমরা বলবো যে র্যাটিফিকেশনের কারণে এই লায়াবিলিটি এসেছে। ইফ employee works contrary to employer's orders and commits an ultra-virus, then he himself will be liable and employer will be free. Now, এখন কিন্তু আবার আর একটা আমরা কন্ডিশন দেখছি যে যদি এমপ্লয়ি এমন কোনো কাজ করে যা এমপ্লয়ার্সের অর্ডারের কন্ট্রারি এবং আলট্রাভাইরাস, দেন হি হিমসেলফ উইল লায়াবল অ্যান্ড এমপ্লয়ার উইল বি ফ্রি। তাহলে সে অর্থাৎ এমপ্লয়ি এখানে নিজে দায়ী থাকবে আর এমপ্লয়ার ফ্রি হয়ে যাবে। অ্যাবেটমেন্ট, ইটস এ হেল্প ইন রং ডুইং। অ্যাবেটমেন্ট মানে হচ্ছে কাউকে সাহায্য করা। বোথ আর রেসপন্সিবল, দ্যাট ইজ এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার। The liability is joint as well as several. So বলছে ইট ইজ হেল্প ইন রং ডুইং, অ্যান্ড এই ক্ষেত্রে অপরাধের সহকারী এবং অপরাধী দুজনাই লায়াবল হবে, দ্যাট ইজ এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার। ইন দিস কেস দ্য লায়াবিলিটি ইজ জয়েন্ট। সো এখানে কিন্তু লায়াবিলিটি হবে যৌথ লায়াবল থাকবে, অর্থাৎ জয়েন্ট লায়াবিলিটি চলে আসবে। Now, contract of service. Contract of service is the agreement in which an employee or servant agrees to work under control of employer by orders and he receives salary against the work done. It creates the relationship of master and servant. So, contract of service is one kind of agreement, and এখানে এমপ্লয়ি অথবা সার্ভেন্ট তারা কী করে যে ঠিক আছে আমরা এমপ্লয়ারের কন্ট্রোলে থেকে তার অর্ডার অনুযায়ী আমরা কাজ করব এবং স্যালারি রিসিভ করব। ইট ক্রিয়েটস রিলেশনশিপ অফ মাস্টার্স অ্যান্ড সার্ভেন্ট। এটা মাস্টার্স এবং সার্ভেন্টের মধ্যে রিলেশনশিপ ক্রিয়েটস করে। কন্ট্রাক্ট ফর সার্ভিস ইজ ওয়ান কাইন্ড অফ অ্যান এগ্রিমেন্ট ইন হুইচ এ জব ইজ অ্যাসাইন্ড টু এ পার্টি হু ইজ ইন্ডিপেন্ডেন্ট and master and servant relationship does not arise. So who is servant at law? আইনে আসলে আমরা কাকে বলবো সার্ভেন্ট? There are 3 recognitions which determine the status of a servant, and these must be found collectively. One who works for his master for money. Servant must work under order or instruction of his master, and he should be under control of his master. So আমরা কন্ট্রাক্ট অফ সার্ভিসও দেখলাম যে এটা জবের ক্ষেত্রে একটা এগ্রিমেন্ট, অ্যান্ড আইনের ক্ষেত্রে হু ইজ সার্ভেন্ট। সো 3 রেকগনিশনস হলে আমরা বলছি যে সেটি একজন সার্ভেন্টের স্ট্যাটাসকে ডিটারমাইন করে এবং মাস্ট বি ফাউন্ড কালেকটিভলি। ওয়ান হু ওয়ার্কস ফর মাস্টার্স মানি, অর্থাৎ যিনি মাস্টার্সের অর্থে কাজ করেন। সার্ভেন্ট মাস্ট ওয়ার্ক আন্ডার দ্য অর্ডার অর কন্ট্রোল অফ মাস্টার। যিনি সার্ভেন্ট হবেন তিনি অবশ্যই মনিবের কন্ট্রোলে কাজ করবেন, অ্যান্ড হি শুড বি under control and also under order or instruction. So these actually the 3 rules by which we can determine who is servant at law.
Now, a master is liable for all the torts of his servant on the following principles. কোন মূলনীতিতে একজন মাস্টার তার সকল ধরনের সার্ভেন্টের টর্টের জন্য লায়াবল থাকে, আমরা এখন সেই মূলনীতিটা দেখব। A servant's act, that is tort, is master's act, is based on the maxim qui facit par eliam facit par se. He who tells others to do works himself. It is to blow hot and cold. The rule of approbation and reprobation is applied here. Deep pocket theory. He is rich man, also he is called respondent superior. He must be responsible because he is rich. সো প্রথম যে ম্যাক্সিমটা সেটা হচ্ছে কুই ফ্যাসিট পার এলিয়াম ফ্যাসিট পারসি, অর্থাৎ যে ব্যক্তি অন্যকে বলবে যে তুমি কাজটি করো এবং অন্য সেই কাজটি করবে, ধরে নেওয়া হবে যে কাজটি করতে বলল সেই নিজেই কাজটি করেছে। আর দ্বিতীয়ত আমরা বলছি ডিপ পকেট থিওরি, দ্যাট ইজ হি হু ইজ দ্য রিচ, হি ইজ অলসো রেসপন্ডেন্ট সুপারিয়র। হি মাস্ট বি রেসপন্সিবল বিকজ হি ইজ রিচ। দ্য incompetence of a servant is master's liability. Why he has selected such person who is unskilled, so master is liable. So এখানে কিন্তু এটাও অনেক বড় জিনিস যে তুমি একজন অকর্মণ্য ব্যক্তি আর কি, ইনকম্পিটেন্স, যে কোনো কাজ করতে পারে না, তাকে তুমি সিলেক্ট করেছো এই কাজের জন্য। ধরো একজন ড্রাইভিং শিখেনি, পারে না তেমন, তুমি তাকে ড্রাইভার নিয়োগ করেছো, সো ইউ আর দ্য লায়াবল। A petrol supply company had hired a driver who has habitual smoker. আমি ড্রাইভারের উদাহরণ দিয়েছি, দেখো এখানেও সেম একটা উদাহরণ। While delivery of the petrol, he begins the smoking which got fire. Besides closing the supply of petrol and removing the cigarette, he got run the truck from that place, but a line of petrol got fire and truck met with fire and a home badly affected with this accident. They claimed the damages. Company refused to pay damages, stated that we had not advised to smoke at the driver and responsibility lies to driver. Held, this is the responsibility of the employer who hires him. দেখো এখানে পেট্রোল সাপ্লাই কোম্পানির একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে তুমি জানো যে ড্রাইভারের স্মোকিংয়ের অভ্যাস আছে, হ্যাবিচুয়াল স্মোকার, মানে স্মোকিং এসে অভ্যস্ত, তাকে তুমি নিয়োগ দিয়েছ। সে ড্রাইভিংয়ের সময় স্মোক করতে গিয়ে পুরা ট্রাকে আগুন লাগিয়ে ওই ট্রাকের পেট্রোলের সাথে সাথে একটা বাড়িও আগুন লেগে পুড়ে গেল। এখন ড্যামেজ যখন চাওয়া হলো, কোম্পানি বলছে যে না, দিস ইজ পার্সোনাল লায়াবিলিটি, দিস ইজ কোম্পানি উইল নট বি লায়াবল। কিন্তু কোর্ট বলেই দিল যে নো, কোম্পানি ইজ ভিকারিয়াসলি লায়াবল। দিস ইজ দ্য ভিকারিয়াস লায়াবিলিটি। এই যে এতক্ষণ যে মাস্টারের লায়াবিলিটি, কোন প্রিন্সিপালে মাস্টার লায়াবল হবে, কি কি শর্তে মাস্টারকে আমরা লায়াবল করব তার সার্ভেন্টের কাজের জন্য, এভরিথিং ইজ দ্য এক্সাম্পল অফ vicarious liability. There are 7 stages where master is liable for tort of his servant. So এখন আমরা 7টা স্টেজ দেখব যেখানে মাস্টারকে লায়াবল করা হবে তার সার্ভেন্টের কাজের জন্য। So they are as follows. Number 1, carelessness of servant. If the servant commits tort during the course of employment due to his carelessness, master will be vicariously liable. In a case, master was ordered to his servant to dispose of some rubbish. He put it in the street that touched to the wall of others' property. Since this action was done carelessness, but by the orders of master, held master is liable. In another case, death was occurred due to careless driving, so held master is liable for this damage. Mistake of servant. The servant is also liable for the tort of his servant committed mistakenly in the performance of duties and thereby caused an injury or damage. During the mobilization of sugar, a child took some sugar and driver of the vehicle gave him slap.
held master of servant is liable. So, willful or wrong of servant. This is another way by which a servant may make his master liable by committing willful wrong. It's enough that act was committed in the course of employment. This rule is applied in all cases, even they are forbidden and clear-cut violation of employer's instructions. In a case, driver was not allowed to run his bus speedily to carry the passengers. He not only driven the bus speedy but obstructed the plaintiff's bus, which caused damage. This action was for the promotion of dependent's business. So, carelessness of servant, mistake of servant, willful wrong of servant, এর যা কিছুই হোক না কেন মাস্টার উইল বি লায়াবল। দ্যাট ইজ কোনো ইচ্ছাকৃত যদি সে ভুল করে তাহলে বলা হচ্ছে যে তার কোর্স অফ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যদি সেটা হয় তাহলে এইখানে যে রুলস অ্যাপ্লাই হবে যে এমপ্লয়ার্স ইনস্ট্রাকশনের সে ক্লিয়ার কাট ভায়োলেট করেছে। সো ইন এ কেস ড্রাইভার ওয়াজ নট অ্যালাউড টু রান হিজ বাস স্পিডিলি টু ক্যারি দ্য প্যাসেঞ্জার্স, হি নট অনলি ড্রাইভ ইন দ্য বাস স্পিডি বাট অবস্ট্রাক্টেড প্লেন্টিভ বাস while caused damage. This action was for the promotion of defendant's business. So in that case, servant willfully এই ভুলটা করেছে এবং এই ভুলের দায় নিতে হবে মাস্টারকে। Now fraud of servant. Fraud of servant, if a servant commits fraud during the course of employment without permission and knowledge of master, even that master is liable. In a case, a woman came to clerk of building society for investment of her income. He cleverly obtained the money and ran away. Held master is liable whether or not the clerk had action for his own purpose or for his employer. সার্ভেন্ট যদি ফ্রড করে তো বলছে যে তার কোর্স অফ এমপ্লয়মেন্টের সময়ে যদি কাজের সময় সে যদি কোনো ফ্রড করে, মাস্টারের যদি আবার সেটা নলেজ থাকে দেন মাস্টার সেটার জন্য লায়াবল হবে। এখানে একটা উদাহরণ দিচ্ছে যে বিল্ডিং সোসাইটির ক্লার্কের কাছে একজন উইম্যান আসছে যে ঠিক আছে আমার ইনকাম আমি ইনভেস্ট করতে চাই, দেন সে ক্লেভারলি টাকাটা নিয়েছে উইম্যানের কাছ থেকে এবং পালিয়ে যায়। এখানে মাস্টারকে দায়ী করা হয়। থেফট বাই সার্ভেন্ট. In theft case of servant, master is also liable. Criminal act of servant, it also makes master responsible even if it is committed after the working hours. Negligence. A porter negligently put some people from right bogie to wrong one that caused injury to them. Held railway is responsible. So, negligently some peopleকে সে কী করলো, রং বগিতে পাঠিয়ে দিল, রাইট বগি বাদ দিয়ে। সো হেয়ার রেলওয়ে ইজ রেসপন্সিবল ফর দ্যাট। এখন আমরা দেখব যে ভিকারিয়াস লায়াবিলিটি আসলে কত ধরনের। এক্ষেত্রে আমরা বলছি যে কাইন্ডস অফ ভিকারিয়াস লায়াবিলিটি, and there are 4 important kinds of vicarious liability. Those are principal agent relationship, partners, master and servant, employer and independent contractor. So principal and agent relationship, in case of an agent is a person who acts on behalf of the principal. Therefore, if an agent does any wrongful act in the course of his employment, then the master will be held liable for the acts committed by the agent. Suppose the agent performs some activity in the absence of principal which favors the principal, even though the principal does not know this act. In that case, he will still be held responsible as the agent acted for principal's benefit. সো এজেন্ট প্রিন্সিপাল রিলেশনশিপের মধ্যে এজেন্ট হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি এই মূল অর্থাৎ প্রিন্সিপাল ব্যক্তির পক্ষে কাজ করেন। সো এজেন্ট যদি এমন কোনো কাজ করে যে কাজটি রংফুল তার এমপ্লয়মেন্টে থাকা অবস্থায়, তাহলে এজেন্টের সকল কাজের জন্যই প্রিন্সিপাল দায়ী থাকবে। পার্টনার্স. All the partners are liable
to the same extent as the guilty of other partners. In Hamlin versus Houston, one of the two partners bribed the plaintiff's clerk, persuading him to provide confidential information about his employer's firm. The court decided that both partners were responsible here for the tort committed by only one of them. সো পার্টনারদের মধ্যেও কিন্তু রিলেশনশিপ এমন থাকে যে যদি একজন পার্টনার কোনো কাজ করে তাহলে ওই পার্টনারের জন্য অন্যান্য সকল পার্টনার রেসপন্সিবল হয়ে থাকে। হ্যামলিন ভার্সেস হাউস্টন কেসে দুজন পার্টনার ছিল এবং সেখানে তারা প্লেনটিফের ক্লার্ককে ঘুষ দিয়েছিল যে তুমি একটা কনফিডেন্সিয়াল ইনফরমেশান তোমার এর ফার্ম সম্পর্কে আমাদেরকে দাও। তো এই ক্ষেত্রে কোর্ট দুজন পার্টনারকেই দায়ী করেছিল এই যে টর্ট অনলি ওয়ান অফ দেম, মানে তাদের মধ্যে একজনও যদি এটি করে তাহলে তারা দুজনেই এই টর্টের জন্য দায়ী হবে, এভাবে বলেছিল। এবার আমরা দেখব মাস্টার অ্যান্ড সার্ভেন্ট। এই মাস্টার অ্যান্ড সার্ভেন্ট নিয়ে কিন্তু যথেষ্ট আমরা এর আগে পড়েছি যে মাস্টার আসলে কোন কোন রুলসে দায়ী হবে। সো এই ক্ষেত্রে আমরা আর ইলাবোরেট করব না, এখানে শুধু বলা হচ্ছে, আমি শুধু পড়ে যাব। মাস্টার উইল বি হেল্ড লায়াবল ফর tort or wrongful act committed by his servant during the course of employment, because a servant will also be held liable. A master is liable not only for the act that servant has committed but also for the act done by him that are not explicitly authorized. Principle of respondent superior will be applicable here, which says let the principal be liable. The master is liable even though the servant acted against the express instructions also. Employer and independent contractor is the fourth part. Ordinarily, an employer is not liable for the tort committed by independent contractor, but there are certain conditions where even the employer will be held liable. The employer is liable only if he has committed a tort. When the employer authorizes him to commit a tort, in torts of strict liability, negligence of an independent contractor. সো এমপ্লয়ার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের ক্ষেত্রে বলছে যে সাধারণত এমপ্লয়ার ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের দ্বারা যদি কোনো টর্ট সংঘটিত হয় তাহলে দায়ী হয় না, কিন্তু এখানে কিছু কন্ডিশন আছে যেখানে এমপ্লয়ারকে লায়াবিলিটি দেওয়া হয়েছে। প্রথমত, এমপ্লয়ার ইজ লায়াবল ইফ হি হ্যাজ কমিটেড এ টর্ট হোয়েন এমপ্লয়ার অথরাইজেস হিম টু কমিট এ টর্ট, মানে কন্ডিশনগুলো বলছি। টর্ট যদি স্ট্রিক্ট লায়াবিলিটির হয়, নেগলিজেন্স অন পার্ট অফ ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, এই চারটা ক্ষেত্রে আমরা বলছি যে এমপ্লয়ার ইজ লায়াবল ইন কেস অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর। নাও ভিকারিয়াস লায়াবিলিটি অফ দ্য স্টেট. Even the state has certain liabilities, and now let us study the position of vicarious liability in India and England and also in Bangladesh. So, in case of England, at common law system, a crown could not be sued in tort, but as per the Crown Proceedings Act 1947, even the crown is liable for the torts committed by its servant. The position of India and Bangladesh is same. The state can be held liable under vicarious liability, and it could claim immunity only if the act committed is a sovereign function. সো আসলে স্টেটকেও ভিকারিয়াসলি লায়াবল করা যায়, বাট স্টেট যদি কখনো তার সভরিন ফাংশন করবার জন্য কোনো কাজ করে এবং সেখান থেকে তখন স্টেট কি ইমিউনিটি নেয়, এই হচ্ছে বিধান ভিকারিয়াস লায়াবিলিটির ক্ষেত্রে। এখন আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে ভলেন্টি নন ফিট ইনজুরিয়া। সো ভলেন্টি নন ফিট ইনজুরিয়া বলতে আমরা বুঝি টু এ উইলিং পারসন ইনজুরি ইজ নট ডান। Literal meaning of voluntary non-fit injuria: when one person is aware of the risk involved in an event and still continues to engage in it, then he cannot claim any damages from the other person
and the defendant is discharged from his liability. সো ভলেন্টারি নন ফিট ইনজুরিয়া আমরা একটু আগে কি পড়ে মানে প্রথম পার্টে পড়েছিলাম অ্যাজ এ ডিফেন্স হিসেবে, যে ভলেন্টারি নন ফিট ইনজুরিয়া ডিফেন্ডেন্টের একটা ডিফেন্ডেন্ট মানে অপোজিট পার্টি মামলার, উনি ডিফেন্স নিতে পারেন এটা বলে যে আমাকে যে দায়ী করা হচ্ছে আসলে এই মামলায় আমি দায়ী নই, প্লেইন্টিফেরও সমান দায় আছে। অর্থাৎ ভলেন্টারি নন ফিট ইনজুরিয়া, সে জানতো, জানার পরও আমার সাথে সাথ দিয়ে গেছে, সুতরাং আমি একা দায়ী নই, লাইক দ্যাট। উইলিং এ পারসন ইনজুরি ইজ নট ডান, দ্যাট ইজ সে জানে যে এখানে রিস্ক আছে, জানার পরও সে কন্টিনিউ করেছে। Voluntary non-fit injury is one of the general defense given to the defendant to protect himself from allegation of the defendant, যে কথাটা আগেই বললাম। This theory prevents the plaintiff from exploiting the respondent and protects the defendant from being alleged for a wrong that he has not committed. Now, essential ingredients of voluntary non-fit injury. Plaintiff is aware of the risk involved, number one, and number two, aware of the risk, the plaintiff still agrees to engage and suffer the harm. So, since it's a defense given to the defendant, the burden of proof lies on the defendant to successfully avail the benefit of the defense. তো এটা যেহেতু আসলে একটা ডিফেন্ডেন্টের ডিফেন্স, সুতরাং বার্ডেন অফ প্রুফ মানে প্রমাণের দায়িত্ব। তার মানে এখানে কিন্তু ডিফেন্ডেন্ট প্রমাণ করবে যে প্লেইন্টিফও আমার সাথে সমানভাবে দায়ী। দ্য ডিফেন্ডেন্ট মাস্ট প্রুভ দ্যাট প্লেইন্টিফ ওয়াজ জাস্ট নট অনলি অ্যাওয়ার অফ দ্য পসিবল occurrence of the harm but also contested to engage in one. If the defendant succeeds, then he gets discharged from his liability. The consent of the plaintiff can either be expressed or implied and it must be free consent. তো এক্ষেত্রে বলছে যে যদি ডিফেন্ডেন্ট সাকসিড করে তাহলে তাকে তার লায়াবিলিটি থেকে মুক্তি দেওয়া হয়, এবং এখানে প্লেইন্টিফের কনসেন্ট এক্সপ্রেস বা ইমপ্লাইড হতে পারে, বাট মাস্ট বি ফ্রি কনসেন্ট হতে হবে। If the consent obtained by the plaintiff is not free or is out of force, fraud or any mischievous ways, then and it obtained through fraud, coercion, misrepresentation, undue influence or mistake of law or fact, then the defendant cannot take the defense due to the defendant being the wrongdoer in the first place. To take the defense, the defendant must be free of any guilt. Now, what are the exceptions to the rules of voluntary non-fit injury? There are some exceptions to the applicability of the voluntary non-fit injury. Voluntary non-fit injury এই রুলসটা অ্যাপ্লিকেবিলিটির আবার কিছু এক্সেপশন আছে, where the defendant cannot avail the defense of voluntary non-fit injury even if he is in the position to take, even if prima facie seems legit. দ্যাট ইজ প্রাইমা ফাসাই এভিডেন্স দেখে মনে হচ্ছে ওকে ডিফেন্ডেন্ট ভলেন্টারি নন ফিট ইনজুরিয়ার মানে এইটা ডিফেন্স হিসেবে দেখাতে পারবে, কিন্তু তারপরও কিছু কিছু ক্ষেত্র থাকে যেখানে আসলে ডিফেন্ডেন্ট এইটা ডিফেন্স হিসেবে দেখাতে পারে না। প্রথমত রেস্কিউ কেসেস, এ সিচুয়েশন ওয়্যার দ্য প্লেইন্টিফ ডাজ অ্যান অ্যাক্ট অফ হেল্পিং রেস্কিউইং সামওয়ান বাই হিজ অন উইল অ্যান্ড কনসিকুয়েন্টলি সাফার্স অ্যান ইনজুরি, ইভেন দেন the said defense will not apply and the defendant will be held liable. Illegal conduct. If the plaintiff and the defendant are involved in any illegal activity which is an offense by the eye of law, then the defense will no longer be available. So in rescue cases যদি এমন হয় যে প্লেন্টিফ কাউকে রেস্কিউইং করার চেষ্টা করছে তার নিজের ইচ্ছায় এবং কনসিকুয়েন্টলি প্লেইন্টিফের ধরো ক্ষতি হয়ে গেছে, প্লেইন্টিফ নিজের ইচ্ছায় গেছে কাউকে উদ্ধার করার জন্য, যে প্লেইন্টিফের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে কিন্তু আর প্লেইন্টিফ কি করতে পারে না, যে দ্য সেড ডিফেন্স উইল নট অ্যাপ্লাই, দ্যাট ইজ এই ভলেন্টারি নন ফিট ইনজুরি উইল নট অ্যাপ্লাই। ইললিগাল কন্ডাক্টের ক্ষেত্রে বলা হচ্ছে প্লেইন্টিফ ডিপেন্ডেন্ট ধরো আইনে যেটা লিগাল না এরকম একটা অ্যাক্টিভিটিতে জড়িত আছে যা আইনে অফেন্স,
তাহলে এ ধরনের ক্ষেত্রেও ভলেন্টারি নন ফিট ইনজুরি আর আশ্রয় নেওয়া যায় না অ্যাজ এ ডিফেন্স। ডিফেন্ডেন্ট হিমসেলফ ইজ নেগলিজেন্ট। If there is any negligence act done on part of the defendant and the plaintiff suffers harm, then the defendant cannot take the defense and has to compensate to plaintiff for the injury caused by him. So, এমন একটা ঘটনা ঘটলো যেখানে ডিফেন্ডেন্ট হিমসেলফ তার অবহেলা রয়েছে, ধরো মানে সেই নেগলিজেন্ট, সেই ক্ষেত্রে বলছে ডিফেন্ডেন্ট তখন আর এই ডিফেন্স দেখাতে পারবে না। Relation of voluntary non-fit injuria with PC. Section 87 of Penal Code 1860 is also based on the principle of voluntary non-fit injuria of Bangladesh. This section states that if the person has given his consent to a particular event and consequently suffers harm, he would not be eligible enough to hold the person liable for the harm suffered by him. In short, the voluntary non-fit injuria is a defense available to defendants but with certain limitation to its applicability. তার মানে আমরা দেখলাম যে ভলেন্টারি নন ফিট ইনজুরি একটা ডিফেন্স, কিন্তু এই ডিফেন্সটা একেবারে ওপেন না, মানে এইটা ইউজ করবার ক্ষেত্রে কিছু লিমিটেশন আছে, মানে কিছু কিছু জায়গায় তুমি চাইলেও ইউজ করতে পারবে না। While granting the judgment of defense to the party, the court must ensure that basic requirements are fulfilled and the cases do not fall under any exception of the defense. এবং সেই ক্ষেত্রে দেখো যে কোর্ট যখন জাজমেন্ট গ্র্যান্ট করবে, কোনো পার্টিকে ডিফেন্স করবে আর কি, দেন কোর্ট অবশ্যই দেখবে যে বেসিক রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল হয়েছে এবং এটা কোনো এক্সেপশনের ভেতরে পড়ছে না। সো এই ছিল ভলেন্টারি নন ফিট ইনজুরিয়া নিয়ে। এখন আমরা ডিসচার্জ অফ টর্টস দেখব, মানে টর্টের মামলায় কিভাবে ডিসচার্জ পাওয়া যায় সেটা আমরা দেখতেছি। হাউ দ্য কেস অফ টর্ট ইজ ডিসচার্জড। ফার্স্ট ওয়ান, ডেথ। দিস ইজ দ্য কেস ইন হুইচ কেস ইজ অ্যাবলিশড বিফোর প্রসিডিংস বিগিন ইন দ্য কোর্ট। অর্থাৎ এটা এমন একটা ঘটনা যেখানে কোর্টে একটা মামলা শুরু হওয়ার আগেই কিন্তু ডিসচার্জ হয়ে যেতে পারে। ইফ দ্য প্লেন্টিফ ডাইজ দ্য কেস অফ টর্ট এন্ডস। প্লেন্টিফ মারা গেলে টর্টের কেস শেষ। ইন 30th century, tort started in England. Dependent frees upon the death of plaintiff till 1934. A law was passed with the name the Law Reforms Miscellaneous Provisions Act 1934. Now case cannot be ended even if plaintiff dies, but there are 5 exceptions. They are as follows. অর্থাৎ 1934 সালে একটা আইন পাশের মধ্যে দিয়ে বলা হলো যে আসলে প্লেন্টিফ মারা গেলেও টর্টের মামলা শেষ হয়ে যাবে না, তবে 5টা এক্সেপশন রয়েছে। সেগুলো হচ্ছে ড্যাফেমেশন কেস এন্ডস আপন ডেথ, সেডাকশন ইন হুইচ ওয়ান পার্টি ইজ ম্যারিড and to convince another's wife or husband to leave that house and remain apart, adultery in which both parties are married, and fornication in which both parties are unmarried. So in these 5 exceptions আমরা বলছি প্লেন্টিফ মারা গেলে কেস শেষ হয়ে যাবে, আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে হবে না, এটাই বলা হচ্ছে, ঠিক না? ফলস স্টেটমেন্ট হুইচ ইনজুরস অ্যানাদার্স রেপুটেশন ইজ কল্ড ড্যাফেমেশন। হাউএভার টু সে মার্ডারার টু আ মার্ডারার ইজ নট এ ড্যাফেমেশন। মানে খুনিকে খুনি বলা কিন্তু ড্যাফেমেশন না, মানহানি না, কিন্তু তুমি অন্যের রেপুটেশন নষ্ট করছো বা আজে বাজে কথা বলে, তখন মানহানি। ইফ দ্য ফলোয়িং পিপুল ডাই দেন কেস ক্লোজেস। নাও নিউ লজ হ্যাভ বিন মেড। আমরা এটা দেখলাম যে নতুন আইন হয়েছে যেটা দ্বারা প্লেন্টিফের ডেথ হলে ওকে ফাইন। নাও ইন ভিক্টোরিয়ান এজ রেলওয়ে লাইন ওয়াজ ইনস্টলড, স্প্রেড পিপল ওয়ার আনওয়ার দ্যাট হাউ ইট ইজ ক্রসড। ডিউরিং দ্য ক্রসিং ডেথস ওয়ার ওকার্ড। Death was not tort, but if they escaped and got injured, then they claimed damages against injury.
Later, they became tort under the Fatal Accident Act 1846. This act comes in India in 1855. Another act was passed named the Lord Campbell Act 1846. Now, the death of plaintiff or defendant does not end the case, but it continues by his heirs. Law is made when mischief occurs. The Employers' Liability Act 1880 and the Workmen Compensation Act 1923. Under these laws, death in relation to tort cannot end the case. Then judgment. Once the case has decided by the court, either in favor or contrary, then it is discharged. And it cannot be proceed twice in the same court, however, an appeal can be made. তো এটা আমরা জানি যে কোনো একটা কেসের জাজমেন্ট হয়ে গেলে ওই জাজমেন্ট হয়ে যাওয়া কেসের আমরা আপিল করতে পারি, কিন্তু পুনরায় সেই কেস চালাতে পারি না। No double jeopardy. Once the accused has been inflicted in a crime, then he cannot be convicted again in the same offense. অর্থাৎ একই অপরাধের কারণে কাউকে দুইবার শাস্তি দেওয়া যায় না। কোনো একজন অ্যাকিউজ যদি কোনো একটা অপরাধ করার কারণে একবার তার শাস্তি হয়ে গেল ধরো, দেন সেকেন্ড টাইম ওই অপরাধের শাস্তি হয়ে যাওয়া ওই অপরাধের আবারও কেস চালানো যায় না। সো দিস ইজ ডবল জিওপার্ডি। Now we are in the last page of this slide of this part. Number 3, release. It's on the option of party whether she wants to recover or not the debt. If one party consent for not to recover the debt, then case is discharged. সো যদি রিলিজ হয়ে যায় কোনো ঋণের ক্ষেত্রে, তো বলছে যে এক পার্টি যদি ওকে কনসেন্ট দিল আমি রিকভার করতে চাই না ঋণ, দেন কেস ডিসচার্জ হয়ে যাবে। অ্যাকর্ড অ্যান্ড স্যাটিসফ্যাকশন. ইফ দ্য কেস হ্যাজ বিন স্টার্টেড ইন সিভিল কোর্ট অ্যান্ড বোথ পার্টিজ ডিসাইডেড টু কুইট ফ্রম কোর্ট প্রসিডিংস আপন দ্য ডিসিশন, that matter is agreed to discharge upon accord and satisfaction, then case will be discharged. সিভিল কোর্টে কোনো কেস শুরু হলো ধরো, তারপরে দুই পক্ষ নিজেদের মধ্যে মনে করলো যে না আমরা একমত হয়েছি এবং আমরা স্যাটিসফাইড হয়েছি, আমরা কেস ডিসচার্জ করে দিতে চাচ্ছি, ডিসচার্জ। ওয়েভার. সাম পিপল আর প্রিভিলেজড অ্যান্ড আর এক্সাম্পটেড ইন লিগাল প্রসিডিংস, দে মে ওয়েভ দেয়ার প্রিভিলেজেস। If the one part of the case is taken into consideration, then it will be called waiver, and if full, then it release. Statutes of limitation. Now limitation act আমরা যেটা তামাদি আইন বলছি, আমার এটারও কিন্তু নোট দেওয়া আছে, তোমরা দেখতে পারো। ইন ফিউচারে অবশ্যই লিমিটেশন অ্যাক্ট তোমরা পড়বে। সো ইট প্রেসক্রাইব দ্য পিরিয়ড উইদিন হুইচ অ্যাকচুয়ালি অ্যাকশন ক্যান অফ টর্ট মে বি ফাইল। অর্থাৎ কত দিনের মধ্যে তুমি টর্টের মামলা দায়ের করতে পারো বা অন্যান্য সকল কেসের মামলা কত দিনের মধ্যে দায়ের করা যায়, এটাই হচ্ছে তামাদি আইনের বিষয়। সো ইফ অ্যান অ্যাকশন ইজ নট ব্রট উইদিন দ্য টাইম প্রেসক্রাইবড, ইট বিকামস টাইম বার্ড অ্যান্ড আলটিমেটলি কেস ডিসচার্জেস। সো যদি তুমি নির্ধারিত সময়ের মধ্যে কোনো কেস ফাইল করতে না পারো, তাহলে এটা তামাদি আইন দ্বারা বাড়িতে হয়ে যাবে এবং তুমি আর নতুন করে মানে ওটা ডিসচার্জ হয়ে যাবে। দেন অ্যাকুইজিসেন্স. It is based on the maxim that equity aids the vigilant and not the indolent. If the limited time has gone, then the case is discharged being time barred, and if the time is gone, then it is in absence of limitation act, it is called laches. So acquiescence মানে হচ্ছে ইকুইটি তখনই তোমার সাথে থাকবে, অর্থাৎ যে ভিজিলেন্ট অর্থাৎ যে উদ্যমী তার সঙ্গে থাকবে, নট দ্য ইনডোলেন্ট যে ব্যক্তির অধিকার নিয়ে সচেতন না তার জন্য না। অর্থাৎ তোমার জন্য যদি যে লিমিটেড টাইম আছে ওই লিমিটেড টাইম পার হয়ে গেলে অটো কেস ডিসচার্জ হয়ে যাবে। সো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার লেকচার, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে করো, কোথাও বুঝতে না পারলে আমাকে জানিও। আর তোমাদের যদি এটা তোমাদের আরও ডিটেলে পড়তে হয়, আমি এই সোর্সগুলো এখন দিয়ে দিয়েছি, তাহলে এই সোর্সগুলো তোমরা ফলো করবে, ঠিক আছে? আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করবে। আমার সাবস্ক্রাইবার দরকার, তোমরা সাবস্ক্রাইব না করলে আমি মোটিভেটেডও হব না, আমি তো লেকচারও দিতে চাইবো না, ঠিক না? তো তোমরা সাবস্ক্রাইব করো, আমি আরও লেকচার দেবো তোমাদের জন্য, সবগুলো লয়েরই লেকচার দেবো যাতে তোমরা এটা ইজিলি বুঝতে পারো এবং সেটা বাংলায় ব্যাখ্যা করা থাকবে। তাহলে আজকের মতো এখানেই, তোমাদের সাথে আগামীতে আমার আবারও দেখা হবে ইনশাল্লাহ। মিট ইউ সুন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।